এটা রেজ করে, তো হি প্রসিড মানে প্রত্যেকটা হিউম্যান বিইং ইজ ক্যাপেবল টু লার্ন এনি ল্যাঙ্গুয়েজ। এটা কীভাবে সম্ভব? এটা অনলি সম্ভব বিকজ প্রত্যেকটা ভাষার একটা অরিজিনাল টেমপ্লেট এটা ব্রেইনে আছে এবং আলটিমেটলি ব্রেইন ভাষাকে প্রসেস করছে। এবং তারপর দেখা গেলো যে হ্যাঁ, ব্রেইনে ব্লকাজ এরিয়া একটা জায়গা আছে, ওখানে মিউটেশন হলে মানুষ স্পেল করতে পারে না, গ্রামারে ভুল করে, বা অনেকে আছে ভাষা নিয়ে চ্যালেঞ্জ যে কিছু শেখানো যায় না। কোনো কোনো লোক আছে কোনোদিনই কবি হতে পারবে না, হাজার ট্রেনিং ক্লাস নেওয়ার পরে কবিতা লিখতে পারে না, তাই না? কেউ কেউ কবি নয়, সকলেই কবি আবার করে বলি, কেউ কেউ কবি, এই সমস্ত আমাদের কবিতায় লেখা আছে। তার কারণ হলো মিউটেশন। সিমিলারলি মিউজিকে এটাতে অনেক কাজ হলো নিউরো অ্যাস্থেটিক্সে। দেখা গেল যেমন পণ্ডিত রবিশঙ্কর, আলাউদ্দিন খান, তারা একটা সাউন্ডের অক্টেভের 16 ভাগের 1 ভাগ পর্যন্ত শুনতে পায়, তফাৎ 1/16 অফ অ্যান অক্টেভ তারা কানে শুনতে পায়। আর একটা মানুষের বংশবিস্তার করার জন্য, বেঁচে থাকার জন্য, ব্যাংকে চাকরি করার জন্য, পলিটিশিয়ান হওয়ার জন্য 1/2 অফ অ্যান অক্টেভ মানে তার থেকে লক্ষ গুণ কম তফাৎ জানলেও সে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ একটা মানুষ। সে অনেক টাকা পয়সা বানাতে পারবে, সে সন্তান সন্ততি করতে পারবে, সব কিছু পারবে। তো এইটার দরকার কি আসলে? ওয়াই ইজ 1/16 এত হাইট অ্যান্ড সেন্সিটিভ? তো দেখা গেল যে ওই কানের ভিতরে বিভিন্ন ইয়ে আছে, চুলের মতো আছে, ওইখানে যখন সাউন্ড ওয়েভ যায় ওইটার পিছন থেকে আবার ব্রেইনে যায়, ওখানে একটা মিউজিক সেন্টার আছে, সেখানে একটা জাজমেন্ট আছে। তো যে বেসুরা গান গায়, অনেকে বলে না যে আমরা মনে করি যথেষ্ট ভালো, কিন্তু পণ্ডিতের শুনে বলে না, সুর হয়নি, তার ওই জায়গাটাই আসলে ডেভেলপ, মেশিনটা বেটার। এবং কিছু কিছু মানুষ, এটা বিজ্ঞানী এটা খুব ভালো কাজ করেছে, যে কিছু কিছু ফ্যামিলিতে দেখা গেল একটা কন্ডিশন বলে এমেজিয়া, মানে এদের সুর শোনার ক্ষমতা এত অক্ষমতা এত বেশি যে সাংঘাতিক সুরালো গান এবং কমপ্লিটলি বেসুরা তাদের কাছে ইকুয়াল মনে হয়। এমেজিয়া কন্ডিশন। তো এমেজিয়া কেন হবে? ওইটা ওই জিনিসটা খুঁজে পেয়ে দেখলো যে ভেরি ইন্টারেস্টিং, ওইখানে ওইটা ওই মিউজিক সেন্টারে ওইটা এক্সপ্রেস পায়, মানে ভেরি ক্লিয়ার প্রুফ। তো হঠাৎ করে রবীন্দ্রনাথের এই যে আপন মনের মাধুরী বিষয়, বা ওনার আরও ইন্টারেস্টিং সব আইডিয়া ছিল, যেটাকে আমরা ফিলোসফিতে বলি কোয়ালিয়া প্রবলেম। এই যে আমি রোজের কথা বলছিলাম, যে রোজ দেখলাম, একজনের কাছে রোজ মনে হলো একরকম, আরেকজনের কাছে মনে হতে পারে আরেক রকম। এটা জানানোর কোনো উপায় নেই। যেমন আপনার রোজ যে আসলে কি, আপনি আমাকে কখনোই জানাতে পারবেন। ইউ আর স্টাক উইথ ইয়ার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এটা বাইরে জানানোর কোনো উপায় নেই। ভাষায় লিখতে পারেন, আবার একে দেখাতে পারেন, বাট ইউ ক্যান নেভার টেল যে আপনার দ্য ফিলিং অফ হোয়াট হ্যাপেন্স ওয়েন ইউ সি এ রোজ। এটা ইউনিক। এবং এটা হাসন রাজার একটা গান আছে যে মম হইতে পয়দা আসমান জন্য, হাসন রাজার গানে এরকম। তো রবীন্দ্রনাথ যখন সিলেটে আসলেন, উনি এটা পড়লেন, মম হইতে পয়দা আসমান জন্য। তারপর উনি এটাকে ইলাবোরেট করে একটা লেকচার দিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটি, 2 পার্ট লেকচার। এটা বেসিক্যালি উনার আগের যে আইডিয়া, যে ওই এটা দেখা যায় যে সাংঘাতিক গিফটেড লোক, গেটে ওরকম ছিল, যে এই ইস্যুটা নিয়ে অবসেস থাকে, যে আমার ভিতরে এটা যে হচ্ছে যে ইন্টারনাল ফিলিং আর বাইরের পৃথিবী, এটার মিল কি। এর রবীন্দ্রনাথের অনেক কবিতা এটার ছায়া আছে, এই কোয়ালিয়া প্রবলেম যেটা বলা হয়। তো যাই হোক, পুরানো কোয়ালিয়া প্রবলেম, পুরানো কবিতার যে সমস্ত মানুষের প্রাচীন ধারণা ছিল, আর আধুনিক যুগে এসে নিউরো অ্যাস্থেটিক্স হয়, এটা এক ধরনের কানেকশন এখন রয়েছে, যেটা আমি ডক্টর আসফার হোসেন, আপনারা হয়তো ওনাকে চিনেন, আসফার হোসেন। তো উনি ওনাকে নিয়ে আমরা একটা ডায়ালগ করেছিলাম। এখন এটা থেকে যে এটা কোয়েশ্চেন যে এটা জেনে কি লাভ এবং এটার ফিউচার। তো জেনে লাভ হলো এইটা, যে অনেকে কিন্তু মনে করে যে কবিতাটা একদম শিকার একটা ব্যাপার, যে কেউ শিখতে পারবে, চন্দ্র অক্ষরচিত্র মাত্রাবিন্দু এগুলো শিখিয়ে দিলে, আর অনেক কবিদের সাথে থাকলে, অনেক কবিতা পড়লে তারপর আস্তে আস্তে কবিতা হবে। ঠিক যেভাবে গানের স্কুলে তো সবাই যায়, এখন কিছুটা নিশ্চয়ই হবে। অ্যামিউজিয়ার মধ্যে between people inflicted with amusia, which is complete tone deaf, আর যেমন ইহুদি ম্যানুয়েন বা আলাউদ্দিন খান সাহেবের মধ্যে তো বিশাল একটা তফাৎ আছে, তার মাঝখানে অনেকে করতেছে। শিল্পী টেলিভিশনে গান গাইতেছে, আমাকে ইয়াং পিপল বলে যে স্যার আপনি এবার মানে গান শুনছেন, এটা কিন্তু সুর কিন্তু ঠিক না। আমি যেখানে দাঁড়ায় আছি মিউজিকে, I cannot tell this with confidence, so don't tell me. আরেকজন হয়তো মানে আমার কান অতখানি পরিপক্ক না যে সবসময় আমি বুঝে পড়বো, এরকম। তো কবিতার ক্ষেত্রেও তাই। কিন্তু একটা জিনিস
আমি বলবো যে এটা একটা সংস্কৃতিতে একটা পরিবর্তন আসতে পারে, কিন্তু এখন ধারণা হচ্ছে যে যেমন কলকাতাতে এটা আমি অনেক দেখি যে ধরনের স্নবারি, যে কেউ কবি আর কেউ কবি না, এবং মনে হচ্ছে যে কিছু লোক এটা জানে এবং সারাক্ষণ এটা বলছে যে ওর তো কিছু না, ওটা কবিতা হয়নি, মানে এক ধরনের জাজমেন্টকে এক ধরনের চাপিয়ে দেওয়া হচ্ছে অ্যারোগেন্ট করে। আর নিউরোবায়োলজি বলছে দেখো এই বড় কবি আর ছোট কবির তফাৎ কিন্তু অনেক লিটল, মানে একজন যে কবিতা লিখতে পারে এটা হচ্ছে বিশাল একটা ব্যাপার রেভলিউশন স্কেল। কারণ আমরা জানি মানকিরা হায়ার এপসরা কবিতা লিখতে পারে, একটা হিউম্যান এন্ডাউমেন্ট, কিন্তু সেই কবিতা লিখতে পারার ক্ষমতার পর অতি উত্তম কবিতা লেখার যে তফাৎ সেটা আসলে খুব ছোট। এটা নিউরোবায়োলজি আমাদেরকে বলছে। তো আমরা এক ধরনের ডেমোক্রেটিক চিন্তা বেশি আসতে পারে, আমরা সবাইকে আরেকটু সমবেদনা এবং রেসপেক্ট দিতে পারি যে একজন কবিতা লিখতে চাচ্ছে, তার ভিতর কবিতা জেগে উঠছে, গভীর রাতে তার ঘুম ভেঙে যাচ্ছে, সে কবিতা লিখছে, কিন্তু সে জীবনানন্দের মতো কবিতা লিখছে না, বাট ইট ইজ স্টিল অ্যামেজিং যে সেইটা লিখছে। তার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, দ্য ফিলিং অফ হোয়াট হ্যাপেন্স ইন হিম আসলে ইজ অ্যাজ রেসপেক্টেবল এজ হোয়াট হ্যাপেন্স ইনসাইড জীবনানন্দ। মানে কোয়ালিটিটা একসাথে, মানে কোয়ালিটিটা এক ধরনের জাজমেন্ট, সেটা আরেকটা। আর বিজ্ঞান বলছে যে কোয়ালিটি কিছু না, এটা একেবারে ফায়ার করো, এটা আরেকবার। তো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এক ধরনের সহনশীলতা শেখাতে পারে। আর পুরোনো আইডিয়া যেটা ছিল যে এটা সম্পূর্ণ শিক্ষানবিশী, তখন আপনি যে খারাপ লিখছে তাকে ব্লেম করবেন যে সে তো শিখে নাই, সে বানান শিখে নাই, সে গ্রামার শিখে নাই। আমি প্রায় শুনি পত্রিকায় লিখি যে উনি ওই বানান ভুল করছে, তাহলে কীভাবে উনি কবি হবেন? সমস্ত বানান জানতে হবে তার কবিতা লিখতে, কিন্তু তার কবিতার ভিতরে যে ফাউন্টেন অফ যে জলপ্রপাত যেটা কবিতা বেরিয়ে আসে, এটার সাথে তো বানানের কোনো সম্পর্ক না, এটার সাথে গ্রামারেরও সম্পর্ক না। এটা এক ধরনের চিত্তের এক ধরনের বিস্ফোরণ, যেটাতে ভুল শব্দ দিয়েও হতে পারে, বানানগুলোও হতে পারে, সমস্ত কিছু। এটা এই অনুভবের নকশা জাতীয় বিজ্ঞান থেকে বা নিউরোস্টাডিজ থেকে সাধারণ সংস্কৃতিতে এই ধরনের চিন্তাভাবনা আমরা নিয়ে আসতে পারি। তো জিনের কথা আসছে, জিনটা হলো ভিতরের প্রোগ্রাম, সেটা থেকে ব্রেইন আসে, 100 বিলিয়ন নিউরন, আরও প্রত্যেকটা একটা আরেকটার সাথে 10,000 ভাবে যুক্ত। এবং ওই অঙ্কটা যদি কেউ করে যে একটা নিউরন যদি আরেকটা নিউরনের সাথে 10,000 ভাব লিঙ্কেজ থাকে, যেমন 10,000টা দড়ি বাক্য একটা, আর সংখ্যা হলো 100 বিলিয়ন, তখন টোটাল কম্বিনেশন অফ পসিবিলিটি, যেটা সারা পৃথিবীতে যতগুলো পার্টিকেল আছে, অ্যাটম আছে, তার থেকেও বেশি। তার মানে ব্রেইনের থিওরিটিক্যাল power of feeling and measuring and computation is bigger than the universe. মমহিতে পয়দা আসমান জমি, আমি ইউনিভার্স, এটা অনেক সুফি থিঙ্কার বলছে ইউনিভার্স। এটা আসলে ট্রু, লিটারালি ট্রু। এবং দেখা যাচ্ছে আজকাল যে অটিস্টিক চিলড্রেন, তারা অনেকে ম্যাসিভ কম্পিউটেশনাল পাওয়ার, বা একজন রামানুজাম বা পলিটিশিয়ান ছিলেন, সমস্ত সংখ্যা তার র্যাপিড ফায়ার এর মতো তার ব্রেইনে আসতো। কীভাবে সাধারণ মানুষ পারে না, আরেকজন পারে, তাই না? তার রক্ত আসছে, তার ব্রেইনে কি স্ট্রাকচারালি বাইরে থেকে সবই সেম, কিন্তু ওই যে ইন্টারনাল ডায়নামিক্সটা। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি জাস্ট বলতে চাই যে আমাদের সংস্কৃতি, কবিতা, গান, নাচ যেমন আরেকটা, নাচ কেন কাজ করে, এটা বলে আমি শেষ করবো, এটা আরও ইন্টারেস্টিং। তো একটা এক্সপেরিমেন্ট ওরা করছিল যে বানরগুলোর মাথায়, মানকির মাথায় ইলেকট্রোড লাগিয়ে মানকিকে বলছে যে তুমি সামনের পিনাট বাদাম রেখেছে এবং মানকি তুলে তুলে খাচ্ছে, আর মানকি পিনাট খেলে ব্রেইনে কি ফায়ার করে এটা মেশিন টেশিন লাগিয়ে মাপতেছে। আর একজন এক্সপেরিমেন্টার দেখাচ্ছে, কারণ মানকি খুব মিমিক করে, যেটা দেখে এটা করে, ওইটা দেখে মুখে দিচ্ছে, আর বানর এটা রিপিট করছে। তো একবার দেখা গেল যে একটা লোক দেখাচ্ছে আর বানর জাস্ট তাকাই আছে, কিন্তু তার ব্রেইন স্টিল ফায়ার করতেছে এমনভাবে যে মনে হচ্ছে যে সে তুলে খাচ্ছে, কিন্তু হি ইজ জাস্ট ওয়াচিং। এবং ইট ওয়াজ অ্যান অ্যামেজিং রেজাল্ট, যে সে কিছু করছে না, কিন্তু তার মুভমেন্টের জায়গা ফায়ার করতেছে, তার খাবারের যে জায়গায় লোভ জাগে, খাবারের স্মেলের টেস্ট, ওই জায়গায় ফায়ার সব করছে, কিন্তু সে খাচ্ছে না, সে খালি দেখতেছে। তখন একটা নতুন একটা, এটা খুব রিসেন্ট রেজাল্ট, মিরর নিউরন একটা কতগুলো গ্রুপ ব্রেইনে পাওয়া গেল, যেগুলো খালি ইমিটেট করে। যেমন আপনি নাচ দেখছেন, কিন্তু আপনার ব্রেইনে কিন্তু আপনি নাচতেছেন, অবজারভেশনাল এক্সপেরিয়েন্স।
এবং এখন দেখা যাচ্ছে যে আমরা যখন একটা কিছু দেখি বা আরেকজন কবিতা রেখেছি আমরা পড়লাম, আমরা রবীন্দ্রনাথের ওই যে সন্ধ্যার আগে জিরিমি নিয়েছিলাম এর স্রোতখানি বাঁকা আধারে মলিন হলো যেন কাপে দেখা বাঁকা হলো, ওইটা পড়তে পড়তে যেন আমি রবীন্দ্রনাথ হয়ে গেলাম। তো লিখেছে যে বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই লেনি। তো এরকম ওই লাইনগুলো যখন আপনার ভিতরে আসলো, বিকজ অফ মিরর নিউরন, এটা কিন্তু একটা সাংস্কৃতিক একটা বর্ণনা নয়, এটা হলো একটা অ্যাকচুয়াল ফিজিক্যাল এক্সপিরিয়েন্স। যে ওই মিরর নিউরনের কারণে ওইটা পড়তে পড়তে আপনার ওই যে রবীন্দ্রনাথের যে জায়গাটা ফায়ার করে আপনার ওই জায়গা ফায়ার করতেছে, ইন এ নিউরোলজিক্যাল সেন্স এমআরআই করে যদি এটা লাগানো হতো আপনি কিন্তু ওই কবি হয়ে গেলেন ওই সময়। অলমোস্ট সিমিলার এক্সপেরিয়েন্স অফ ফিলিংস। হ্যাঁ, ভেরি সিমিলার। এবং এই ব্রেইনের এই অংশগুলো এখন সবাই জানে যে কোন অংশে এটা হয়। দিস মিমিক্রি, এই অনুকরণ ব্রেইনের একটা অংশে আছে। এবং অনেকে বলে যে এইগুলোর কারণে আমাদের কালচার দাঁড়িয়েছে। দিস ইজ হোয়াট কালচার ইজ। কালচার হচ্ছে একটা ইউনিফাইড কমন এক্সপিরিয়েন্স থ্রু সাম অ্যাপারেটাস, আমাদের সকলের ভিতরে এটা আছে। এটা এমন না যে কারোর ভিতরে নাই আর আপনি শিখিয়ে দিলেন তারপরে গুরুর মাধ্যমে তার ভিতরে হবে, এটা না। মেশিনটা তার আছে, গ্রামের মানুষেরও আছে, শিক্ষিত অর্বাচীন অশিক্ষিত পামর যেভাবে আপনি তাকে বলেন সকলের ভিতরে এটা আছে। কিন্তু এটাকে এই এক্সপিরিয়েন্স থেকে এইটাকে আমাদের এক্সপিরিয়েন্স জাগ্রত করতে হবে। সেই জন্য এটা আমাদেরকে অলসো রেসপেক্ট শেখায় যে একেবারে যেমন যারা শিক্ষার ভিতরে হয়তো নাই বা ইউনিভার্সিটিতে যায় নাই, আমরা অনেকে মনে করি যে সেই সাংস্কৃতিক কোনো এক্সপিরিয়েন্সই তার কখনো হবে না, তার লাইফ দিতে গেল। আসলে সেটা এরকম না। যেভাবে যেমন আমরা জানি যে হাসান রাজার এই কথাটা নিয়ে রবীন্দ্রনাথ বড় করে লিখেছে, কিন্তু কালচারাল স্পেসে আমরা এমনভাবে বলি যে হাসান রাজা সামহাও একটা আনইম্পর্টেন্ট লোক, ওখানে বসেছিল, একটা সিলেটের এটা কোথায় ছিল, আর রবীন্দ্রনাথ এটাকে পলিশ করে প্রেজেন্ট করলেন দেখেই হাসান রাজা সামহাও ধন্য হলো। আর রবীন্দ্রনাথ দেখা উনি কাইন্ড একটা রবীন্দ্রনাথ নিশ্চয়ই এইভাবে অ্যারোগেন্টলি চিন্তা করেন, কিন্তু অনেক কালচারাল লেখায় আমি দেখি যে উনি এটাকে প্রেজেন্ট করলেন। কিন্তু এটা তো অলরেডি সিলেটে ছিল, সিলেটে থাকা কি ভ্যালিড না? সিলেটের গ্রামে যে এক্সপিরিয়েন্স ছিল ওটা তো ইউনিভার্সাল হিউম্যান এক্সপিরিয়েন্স অলসো, সো ইট ইজ অ্যাজ ভ্যালিড এজ হ্যাভিং ইট ইন প্যারিস। এটাও এই বিজ্ঞান শিখাচ্ছে, এক ধরনের আলটিমেট ডেমোক্রেটাইজেশন, যে একেবারে প্রান্তিক এলাকায় যা ঘটছে আসলে প্রান্ত বলে কিছু না। এভরিওয়ার দেয়ার ইজ এ হিউম্যান বিং, হি ইজ দ্য সেন্টার। মম হইতে ময় পয়দা আসমান বলে, এই বলে আমি শেষ। এখানে অ্যাডজাস্টেড হয়ে আসছি আমরা, অনেক তাত্ত্বিক কথা, অনেক বেশি সাইন্টিফিক অনেক হতে হয়েছে। আমরা কবিতায় চলে যাবো এখনই। আমরা স্যারের কাব্যগ্রন্থ বেরিয়েছে, সংগ্রহ বেরিয়েছে, তার বিজ্ঞান সত্তার কারণে বিশ্বব্যাপী কাব্যসত্তা বোধহয় হারিয়ে যেতে চলেছে। তার কবিতা এখন আমাদের আবৃত্তি শিল্পী সালমা এখানে আছেন, তিনি আবৃত্তি করবেন। তারপর শিবুল মাহমুদ কবিতা বলবে। শিবুল মাহমুদ কবিতা পড়ার ভেতর দিয়ে শিবুল মাহমুদ মতো এটা প্রশ্ন শুরু করবে। তাহলে আমি এখানেই বিদায়। আমি লিখি না, তারপরেও আমি এখানে। এটার কারণ হচ্ছে সোহাগ ভাই, জেসমিন কবি এবং অবশ্যই আবুল স্যার, তাদের কাছে আমার কৃতজ্ঞতা। আমি কবি নই, কবিতা পড়তে ভালোবাসি, হয়তো স্যারের সেই থিওরি নিউরনের কারণেই হয়তো সেই সময়টুকুর জন্য কবি হয়ে যায়। হয়তো পড়ার চেষ্টা করছি স্যারের কবিতা থেকে তাদের ছবি নির্বাচিত করতে। ঠিক এই স্থবিরতা, ঠিক এই স্থবিরতা, তার চেয়ে বরং আসল উন্মাদ মৃত্যু। এইসব টুকটাং পিরিচ চামচ ঘটনা বঞ্চিত দিন, প্রাত্যহিক দিবনিশা, অর্থহীন জীবনযাপন, ঝাঁকের কোয়ের মতো, বাবুই পাখির মতো, বাড়িঘর, নিকানো উঠান, কৃষিকাজ, দিনান্তের উপাসনা, খাওয়া দাওয়া, প্রজনন, ঘুম, কি বৃথা এই সব স্বাভাবিক জীবন, ধিক এই স্থবিরতা। আরেকটি কবিতা বলছি। যদি দেখা হয়, যদি দেখা হয়, যেন ছুঁতে পারি তোমাকে, যেমন নৈরিত স্পর্শ করে নদী, বিলম্বিত বর্ষণের উল্লাসে যেমন ঝিল্লিরা, আর তারাদের কাছে যেন হই তারা, একাকিনী তারার আকাশ, যেন হই রাত, জোনাকি প্রভায় যেন আজন্মের চাঁদ, ক্ষয়িত বাঞ্চুর,
আমাদের চিহ্ন যেন পড়ে থাকে অঘ্রাণের ফেলে যাওয়া ধানে, শিশিরের জলে, বনে বনান্তে, চাঁদের ছায়ায়। যদি দেখা হয়, যুগ যুগ না দেখার জমাট তুষার যেন গলে যায়। আসে ক্ষীণ তোয়া আমার নদীতে, তোমার উর্মির ঢেউ, স্রোতের শৈশব যেন ভিজে ওঠে মাটি, হয়ে যায় ঘাস ফুল, কাঁচ পোকা, নীলাভ ফড়িং। কবেকার বিকালের মাঠ, যেন একবার ছুঁতে পারি তোমার। আপনাদের সাথে বোধহয় সাহেব আমাকে বিদায় ফেলছেন। আমার নাম শিমুল সালাউদ্দিন। তো এরকম আয়োজন সবসময় আমার খুবই ভালো লাগে, অনেকেরই আবার ভালো লাগে না। তো যেইভাবে আসলে কবিতা পড়ার কথা সবার, সেটা ছিল যে অনুজরা আগে পড়বে, অগ্রজরা পরে পড়বে। তো আমার ধারণা এখানে আমি সবার অনুজ। তো সবাইকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। কবি হিজল জবার কবিতা পড়বে না, আমাকে বলে রেখেছে। তো ওর যে দুইটা কবিতার কোটা সেটা আমি পূরণ করে দিচ্ছি, আমার দুটা কবিতা পড়ে। আর আমারটা আমি শুরু করছি আমারটা দিয়ে, তারপর একে একে আসলে সবাই বেশি সবাই আমরা পড়বো, শুনবো। যে কবিতাটা দিয়ে শুরু করতে চাই সেটা হলো, এই কবিতাটার নাম স্তব্ধতা চিন্তা ও আয়ু গাছ বিষয়। উর্বশী চিন্তার পাখি যেভাবে বিষণ্ণ বসে এসে ফলবতী বৃক্ষের ডালে, নিতান্ত নৈমিত্তিক ঘুম ভেঙে আড়মোড়া খুলে যেভাবে ইচ্ছে শালিক ডুব দেয় চাহিদা ভূগোলে, ঘোরের শ্রাবণে অন্ধকার ফুঁড়ে অসীম নীলের কান্না গান সুর যেভাবে মুষল হয়ে ছুঁয়ে যায় তোমার কপল, এমতি সনখ আধারে বিবশ বায়ুর অবশ বিবরে, এমতি সনখ আধারে বিবশ স্নায়ুর অবশ বিবরে, যেমতি অধমে ঢুকিয়ে নাও অথবা ঢুকে পড়ো গহনে আমার, উড্ডয়নশীলা ও উড়ন্ত চিন্তার পাখি আয়ুধ আমার, এভাবে অন্ধকারে, এভাবে বেভুল আলোর ভুলের সায়রে নীল হয়ে থাকো চুপ, কেটে যাক তালে রেড সিগন্যাল আমারে চালক জনম কাল। সেটা দ্বিতীয় কবিতার নাম সংকেত কারখানা। কৃষ্ণতিলে লেখা থাকে যে অপূর্ব মাধুরী সংকেত, তা কেবল প্রেমিক পাঠ্য বলে গোধূলিতে মেশে এসে দেন আর না। যেখানে শ্মশানে ছাই ভস্যে পড়ে থাকা মৃগনাভি মারিয়ে শেকল, জীবনের মাটির মদিরা মেখে নেয় অনন্তের হাতে রেখে হাত। সেইভাবে কৃষ্ণতিলে 24.5 হরফ লুকিয়েছ ঢেউ, এমন গভীরে যেন কেউ শ্রুতি ইতিহাস ঢুড়ে পায় না হদিস। অথচ জাগর কাঠে হাতে ছিল আত্মবিশোধর কেউ, তোমাকে দেখাতে পথ। হাইশ্বর মাননিক তুমি নিজেকে নবিশ, ছুটেছ দূরের কাছে বসনি কাছের ঘাসে মাতাল ঋতিক, অন্ধ স্কুলের দুয়ারে গিয়ে শেখনি তো বর্ণান্ধের সংকেত। নিজেকে পুড়িয়ে আমি বীজ আর অনিকেত পাখির খোঁজে উড়ে উড়ে দেখেছি জীবন ঈশ্বরের অপারগতার মেঘ। জীবনের সুমেধি হিসাব সোজা বাঁকা হৃদয়ের অনেক ভাঙচুর, বুঝে সুঝে আমি পলাতক এক সমুদ্র সাক্ষী, বেলা ভূমিতে একা আদিগন্ততক ফাঁকা রেল পথে দাঁড়িয়ে পথ উড়াচ্ছি পতাকা। আমারে একক মহড়া গুড়িয়ে দিচ্ছে পৃথিবীর শেষ জাদুঘর। সবশেষ কবিতা, এটা হিজলের কোটা থেকে, বাড়ি ফেরা গান। তিল ঠাই নাই তুলনা নিশিথায়, স্পৃহা পিঠ আর সাহসের ঘাড়ে বসে আছে চড়ে স্বজনের মুখ। তিল ঠাই নাই এমভি ভোলায়, ভো হুইসেলে অচেনা চোখের সরি ধাক্কায় পড়িয়া গেল জলে টুনিটার লাল ফুল আঁকা জামা। আবদার পাহাড় কাঁধে
লঞ্চ ডুবি ভয় জাগা, মানুষের ভিড়, চিৎকার, নরক গুলজার। এবারও কেনা হলো না কিছু তয় মার লাগি। এত ছেঁড়া তারে কিভাবে যে বাবা দিয়েছেন জোড়া তালি, বেঁধেছেন সুর নীড়। বাবারা পারে, বাবাদের পারতে হয়, বাবাদের নাম পারোনালি। ধন্যবাদ। কোনটা যে পড়বো সেটা তো আগে নির্ধারণ করবো। আমি বরং আমার মোবাইলের ভিতরে একটা সেই চর্চাটাই করা। আমি প্রথম যে চেষ্টাটা করছিলাম ত্রিপদী ছন্দে কবিতা, আমি ছোট্ট একটু অংশ পড়বো, তারপরে আমার বই সদানন্দের সংসারে আনন্দময়ের আগমনের থেকে একটা 1300 নদী জল করে চলে টলমল তোমার শরীরে, বিদ্যা ও সুন্দর তুমি, তোমারে প্রণমী আমি আলোকে আধারে, সমুদ্রে প্রকাশ তুমি, জানেন অন্তর্যামী আর জানি আমি, উপরে চাঁদের ধারা, তরঙ্গে পাগল পারা, যেন নিত্যকামী, কামনা ব্যাকুল মন, ওই দেখো চাতন অন্তরে অনন্ত, এর নাম কাম ব্যক্ত, জানেন সাধু ও ভক্ত, এ ধারা প্রাণান্ত। তথাপি শুনেছ তুমি সঙ্গীত আমার ঘরে, কোন জানি এ মাহাত্ম তোমারই প্রাণে, তোমারই প্রাণে নিত্য গানে, দিয়েছে মহিমা আমায় এ ধরা ধামে, কোনখানে নাই তার সীমা। সুরে সুরে ভেসে গেছে চারদিক, সুর এসে খেলা করে আমারই ঘরে, তুমি নাকি শুনেছ সুর নিজ মন কানে, তাই কি শোনালে সেদিন কেউ কেউ না গাইলেও গান, সুর থাকে সবারই প্রাণে বর্তমান। একথায় আমিও রষ্ট হলাম গানে, মেলাবো তোমার কণ্ঠে সুর, থাকো তুমি যত দূর, ধরা দাও আমার প্রাণ। সদানন্দের সংসারের একটি কবিতা আছে আমার খুব প্রিয়। আমি যখন যা খাই তাতে সব সময় কিছু কিছু অধিকার আছে অন্যায়, আমি তাই একা একা কখনোই সেবা নিতে পারি না। প্রতিবার সেবার সঙ্গে পৃথিবীর আনন্দ ভেবে কাকগুলিকে ডেকে নিই, শহরে নগরে গ্রামে সেই সেবা সঙ্গী করি চড়ুই, শালিক, দোয়েল অথবা হাঁস মুরগি গাভীকে, ওরা সর্বদাই প্রকৃতির ভাষা বোঝে। পানি খেতে গেলে তার কিছুটা গাছের গোড়ায় ঢালি, ঘুমাতে যাবার আগে কৃতজ্ঞতা জানিয়ে আসি গন্ধদায়ী ফুলগুলিকে, গাং পানিতে গোসল করতে গিয়ে রেখে আসি গায়ের ঘ্রাণ, যেন নদী পানিতে নামা মাত্র মানুষ চিনে নিতে পারে। কোথাও ধূলিপথ পেলে সদানন্দে জুতা খুলে ফেলি। আমি জানি প্রথম পায়ের চিহ্নগুলি কেউ হেঁটে যাওয়ার আগ পর্যন্ত পথের আনন্দ হয়ে পথেই থেকে যায়, পথের বড় ভালো লাগা মানুষের হেঁটে যাওয়া। আমি তাই হাঁটি সীমারেখা নয়, পথ থেকে পথে। সুরমঙ্গলের গান হলে থামি, মানুষের রঙে মিশি, তারপর খালি পায়ে পথে পথে থাকি। সমুদ্রে গেলে আমি থাকি না, ওকে ভালোবেসে ফেলি, আর এক উদারতায় আকাশে তাকায়, ও আকাশ ঘন নীল ভেসে যায় মেঘে নাও। আমি এখন গান গাইব, সাধু আমার অন্তরে বাজাও একতারা, আমি এখন গান হব, সাধু আমার নিজ গুণে বেঁধে নাও তোমার কণ্ঠ গানে এই আমাকে। গানের আনন্দে আমি অন্যান্যে মিশে থাকতে চাই, তুমি আমাকে নিয়ে যাও সদানন্দের সংসারে, যেখানে সুর ছাড়া মানুষ নাই, মানুষ ছাড়া গান নাই, আমি হব সেই গান, সাধু আমার অন্তরে মারোটান অন্যান্য। মাঝে মধ্যে দু চার লাইন লেখার চেষ্টা করি। আমার আবৃত্তি হয়তো ভালো লাগবে না, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কবিতার শিরোনাম গৃহহারা। ফিরে যাবার বড্ড তাড়া, ফিরব কোথায় আমি যে এক গৃহহারা। গৃহহারা ঘর ছিল কি কোনো কালে, জীবন গেছে মুঘল, ব্রিটিশ, পাকিস্তানের সানরে। ভুলেই গেছি কোন সকালে ঘর ছেড়েছি, দুপুর বেলা ধূসর মাঠে দূরের কাছে হাত পেতেছি। বৃষ্টি না হোক মেঘের ছায়া ছিল বড় আকাঙ্ক্ষিত, খড় রোদে শুকায় জীবন, জীবন বড়ই কলঙ্কিত। মুঘল গেছে, ব্রিটিশ গেছে, গেছে পাকিস্তান, তবু কেন পেলাম না ঘর, পেলাম না সম্মান। এ ঘরে নাকি তোমার আমার, আমার জায়গা কই। নিজের জমির চাষ করেও